সেভেন সিস্টার্স কেন এখন পর্যন্ত ভারতের একটি অমীমাংসিত রহস্য। বাংলাদেশের এতটা কাছাকাছি হয়েও কেন আজ পর্যন্ত এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এটা নিয়ে ভারত বাংলাদেশের কেনই বা এত সমস্যা। বাংলাদেশের সাথেই এই সেভেন সিস্টার্সের কি সম্পর্ক, কেন বিশ্ব মিডিয়ায় এটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্বই বা কতটুকু, কেনই বা ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারে এটা নিয়ে এত আলোচনা হচ্ছে। আসলে এর পেছনে কি লুকিয়ে রয়েছে। মায়ানমার এবং ভারত বাংলাদেশের দুইটি প্রতিবেশী রাষ্ট্র, তবে মায়ানমার প্রতিবেশী রাষ্ট্র হলেও ভারতের কথাই বেশি শোনা যায়। এর পেছনে সুনির্দিষ্ট কিছু কারণও রয়েছে, যেমন বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক অথবা ভৌগোলিক অবস্থানের সাথে ভারতের বিশাল যোগসূত্র রয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব সীমান্তে ভারতের অবস্থান, অর্থাৎ তিন দিক দিয়ে ভারত বাংলাদেশকে ঘিরে রয়েছে। 2582 মাইল দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভারত বাংলাদেশ ভাগাভাগি করেছে। বিশ্বের মাঝে এটি পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা। এর মাঝে আসাম 163 মাইল, মিজোরাম 110 মাইল, মেঘালয় 175 মাইল, ত্রিপুরা 275 মাইল এবং পশ্চিমবঙ্গ 1378 মাইল ভূমি সীমানা নিয়ে রয়েছে। ভারতের উত্তর পূর্ব অংশে মোট 8টি রাজ্য রয়েছে, যেগুলো হলো আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং সিকিম। এগুলোর মাঝে সিকিমকে ভাই রাজ্য বলা হয়, আর বাকি 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। ভারতের মূল ভূখণ্ড থেকে এটা অনেকটাই দূরে। দক্ষিণ পশ্চিম দিকে এটি বাংলাদেশের সাথে 992 মাইল ভৌগোলিক সীমানা ভাগ করেছে। সমগ্র ভারতের মাত্র 4% এলাকা নিয়ে সেভেন সিস্টার্স গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটক এলাকা শিলিগুড়ি দিয়ে এই সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়েছে। সেই মিলিত জায়গাটি আবার চিকেন নেক্স নামে পরিচিত। সেভেন সিস্টার্সের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখানে 5,16,70,000 মানুষ বসবাস করে। আগরতলা, শিলচর, শিলং, ডিমাপুর, জোরহাট হলো এর প্রধান প্রধান শহর। সেভেন সিস্টার্স নামটি কোথা থেকে এলো? 1971 সালে ভারতের পার্লামেন্টে উত্তর পূর্বাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি আইন পাশ করা হয়, যার ফলে একটি পরিষদ গঠন করা হয়। 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়, যদিও আর বাকি 4টি রাজ্য আগেই ভারতের অঙ্গরাজ্য হিসেবে ছিল। সে সময় ত্রিপুরার রাজধানী আগরতলাতে একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, যার নাম জ্যোতিপ্রকাশ সাইকিয়া। তিনি তখন টাইমস অফ ইন্ডিয়াতে কাজ করতেন। একটা টকশোতে তিনি ভারতের সেই 7টি রাজ্যকে সর্বপ্রথম সেভেন সিস্টার্স নামে অভিহিত করেন। 1972 সালে সেভেন সিস্টার্সকে নিয়ে লেখা তার বই ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বইটি প্রকাশিত হয়। এরপর 2001 সালে সেভেন সিস্টার্সের উপর আরেকটি বই দ্য সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া, ট্রাইবাল ওয়ার্ল্ডস বিটুইন তিব্বত অ্যান্ড বার্মা প্রকাশিত হয়। দুজন ইংরেজ লেখক এবং পর্যটক আগলাজা স্ট্রেন এবং পিটার ভ্যানহাম যখন সেভেন সিস্টার্স ঘুরতে এসেছিলেন, তখনকার অভিজ্ঞতা আর বাস্তব কিছু প্রেক্ষাপটের আলোকে তারা এই বইটি রচনা করেছিলেন। এই দুইটি বই সেভেন সিস্টার্সের অনেক অজানা বিষয়ে উঠে এসেছে। ভারতে মোট 635টি প্রজাতির সম্প্রদায় রয়েছে এবং এর মাঝে 213টি এই সেভেন সিস্টার্সেই বসবাস করে। তাই এই রাজ্যগুলো আদিবাসীদের মাঝে জাতিগত অনেক পার্থক্য রয়েছে। জীবনযাত্রার মান এবং সাংস্কৃতিক দিক দিয়ে এরা ভারতের মূল ভূখণ্ডের মানুষদের চেয়ে অনেকটাই আলাদা, কিন্তু এদের নিজেদের রাজ্যগুলোর মাঝে আশ্চর্যজনক কিছু মিল রয়েছে। এরা সবসময় তাদের প্রতিবেশী রাজ্যকে মর্যাদা দেয় এবং এরা একে অন্যের উপর দারুণভাবে নির্ভরশীল। কিন্তু চিন্তাভাবনার দিক দিয়ে মূল ভারতের জনগোষ্ঠীদের সাথে এদের ব্যাপক অমিল রয়েছে। আশ্চর্য হলেও এটা সত্য যে রাজনৈতিক এবং সক্রিয় অবস্থানের দিক দিয়ে এরা ভারতের চেয়ে বাংলাদেশকেই অনেক বেশি সাপোর্ট করে থাকে। আসামে এমন অনেকেই রয়েছে যারা নিজেদের আদি বাঙালি পরিচয় দেয়। ভাষাগত দিক দিয়ে অনেক বৈচিত্র্যতা রয়েছে এখানে, তবে এই রাজ্যগুলোর অধিকাংশ মানুষই বাংলা, অসমিয়া, বোডো, মেইতেই এবং নেপালি ভাষায় কথা বলে থাকে। 2024 সালের আগস্টের বন্যার পর থেকেই সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশি মিডিয়া সহ বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। সেভেন সিস্টার্স ভারতের সাথে যুক্ত থাকবে কি থাকবে না, সেটার সাথে রয়েছে বাংলাদেশের যে একটা সম্পর্ক,
তা এখন স্পষ্ট। এখানে আরেকটা বিষয় চলে আসি, যদি ব্রিটিশরা উপজাতি আদিবাসীদের বিচ্ছিন্ন এবং অপরিকল্পিতভাবে বিভক্ত না করত, তাহলে হয়তো আদিবাসীরা যে কোনো একটা রাজ্য নিজেদের কর্তৃত্ব পুরোপুরিভাবে প্রমাণ করতে পারত। কিন্তু বর্তমানে সেই উপজাতিগুলো বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এই অধিবাসীদের অধিকাংশই রয়েছে এই সেভেন সিস্টার্সে। ভারত তাদেরকে কতটা গ্রহণযোগ্যতা দেয় সেটা সম্পূর্ণ ভারত সরকারের ব্যাপার। তবে ভারতের রাজনীতিতে সেভেন সিস্টার্সের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। কিন্তু এত বড় রাজ্যগুলো একসাথে থাকার পরেও ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টে কেন সেভেন সিস্টার্সের উল্লেখযোগ্য ব্যক্তিদের জায়গা হয় না? না সেখানে কোনো বৈষম্য রয়েছে, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাহলে সেভেন সিস্টার্সকে আসলেই ভারতের অমীমাংসিত কোনো রহস্য? তা না হলে এমনটাই বা কেন হবে? সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্য সময়ের পরিক্রমায় অনেকবারই সরকার ব্যবস্থার উপর আঙ্গুল তুলেছে, কিন্তু সেগুলো গণমাধ্যমে সেভাবে ফলাও করে প্রকাশ করা হয়নি। ভারতের অন্যান্য রাজ্যগুলো থেকে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো যে পিছিয়ে রয়েছে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খুবই স্পষ্ট। আর এটাও সত্য যে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো নিজেদের মত প্রকাশের স্বাধীনতায় হয়তোবা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে, না হলে কখনোই সেটা বিশ্ব পরিক্রমায় এতটা আলোচনার জন্ম দিতে পারত না। সময়ের পরিক্রমায় এখানে শক্তিশালী কিছু সংঘ বা দল গড়ে উঠেছে। তাদের মাঝে উলফা অর্থাৎ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম, সোশ্যাল কাউন্সিল অফ নাগাল্যান্ড, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, অল ত্রিপুরা টাইগার ফোর্স অন্যতম। এদের সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে একটা বিষয় চলে আসে, কেন্দ্রীয় সরকার এই রাজ্যগুলোর উপর কোনো না কোনো সময় প্রভাব খাটাতে চায়, আর কোনো কারণে যদি বাংলাদেশের আর্থসামাজিক সহ সকল অবস্থানের উন্নয়ন হয়ে যায়, তাহলে সেই প্রভাবটা সেভেন সিস্টার্সেও পড়তে পারে বলে তারা মনে করেন। আসলে ভবিষ্যতে কি হবে সেটা নিশ্চিত নয়, কারণ একজন বুদ্ধিমান লোক বলেছিলেন, ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। প্রিয় ভিউয়ার্স, সেভেন সিস্টার্স নিয়ে আপনার কি মতামত এবং আপনি কোন টপিকসের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।